কাকে খুঁজতেছেন বাবু? এই যে, এইদিকে আমি। আসুন, রিক্সা ঠিক হয়ে গেছে, চলুন আপনাকে আপনার গন্তব্যে পৌঁছে দিই। তার গোটা মুখটা এখন আর মানুষের মুখের মতো নেই। চোখের মণিগুলো কেউ যেন খাবলে বের করে ফেলেছে। একটা কালো অন্ধকার জমাট বাঁধা ঘর থেকে বেরিয়ে এলো আরও একটা অশরীরী। তার মুখ দিয়ে লালা গড়িয়ে পড়ছে। সে আমাকে দেখে যেন খুব আনন্দ পেল। তারপর ওই রিক্সাওয়ালা আবারও বলে উঠল, কিরে যতীন, তোর লেখালেখি কেমন চলছে? ওই চলার মতন চলছে। আজকাল কেউ আর ছোটখাটো লেখকের কাছ থেকে গল্প কিনতেই চায় না। দুঃখের কথা কি আর বলি রে ভাই তোকে, ভাবছি এবার থেকে কোনো পত্রিকায় লেখা শুরু করব। এমনি লিখে কিছু লাভ হচ্ছে না, আর পত্রিকায় লিখলে সামান্য হলেও কিছু অন্তত লাভ করতে পারবো। তাও ভালো, তুই অন্তত লেখালেখি করিস, আমাদের মতো তো আর বেকার বসে থাকিস না। ভাই, ওরম মনে হয় রে। একজন লেখকের জীবন যে কতটা কঠিন সেটা একটা লেখকের চেয়ে আর ভালো কেউই জানে না। আজকাল এমনিতেও শিল্পী মানুষদের জীবনযাপন কঠিন হয়ে উঠেছে। হ্যাঁ, তা ঠিক। শিল্প জিনিসটা আজকাল কেউই বোঝে না। আমারও তোর মতো লেখালেখির শখ ছিল, কিন্তু বাবা চায়নি যে আমি লেখালেখি করি, তাই স্কুল পাস আউট করে ইঞ্জিনিয়ারিং করার জন্যে শহরে পাঠিয়ে দিয়েছিল। এখন দেখ, ইঞ্জিনিয়ারিং করেও বেকার বসে আছি। শহরে থাকা খুব মুশকিল হচ্ছিল, তাই গ্রামে ফিরতে বাধ্য হলাম। এখন কবে চাকরি জুটবে সেই আশায় বসে দিন গুনছি। তুই বল, আমার অবস্থা তো তোর থেকেও শোচনীয়। তাহলে এতে এটাই প্রমাণ হলো যে আজকের দিনে দাঁড়িয়ে একজন ইঞ্জিনিয়ার একটা লেখকের চেয়েও বেশি বেকার। অমিত, এরম বলিস না, থাম তুই। আরে না না, ঠিকই তো বলেছে। আচ্ছা, এইসব কথা বাদ দে যতীন, তুই বরং একটা গল্প বল। গল্প? কি গল্প শুনবি বল? গত সপ্তাহে একটা নতুন গল্প লিখেছি, লেখাটা এখনো কোনো পাবলিশারকে দেখাইনি। তোরা যদি বলিস তাহলে শোনাতে পারি। বনলতার দেহত্যাগ। না 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 না, তুই তোর লেখা গল্প শোনাস না। মানে কিছু মনে করিস না, তোর গল্প খারাপ বলছি না, কিন্তু আমরা তোর লেখা গল্প শুনতে চাই না। তোর সাথে ঘটে যাওয়া এমন কোনো সত্যি ঘটনা, যেমনটা তোর সাথে ওই 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 পিকনিক করতে গিয়ে ঘটেছিল না। ও, বুঝেছি। হ্যাঁ, এই তো, এবার আড্ডা জমবে। শুরু কর, শুরু কর। আরে বলছি রে বাবা, বলছি, তবে শোন। একদিন আমার এই লেখালেখির কাজেই আমার গুরু হরিবাবুর কাছে যাচ্ছিলাম। আমি তখন সদ্য লেখা শুরু করেছি। হরিবাবু ওরফে হরিনারায়ণ গাঙ্গুলি আমাদের স্কুলে টিচারই করতেন। তার কাছ থেকেই লেখালেখি করতে শিখেছিলাম। আমি ওনাকে অনেকটাই শ্রদ্ধা করতাম, তাই ওনার কোনো কথাই ফেলতে পারতাম না। সেবারে তিনি হঠাৎই আমাকে ডেকে পাঠালেন। তিনি আমাকে একদিন টেলিফোন করে বললেন, যতীন। হ্যাঁ হরিবাবু, বলুন। বাবা, তুমি আজ সন্ধ্যাবেলায় একবার আমার বাড়িতে এসো, কটা বই তোমাকে দেব, আর তার সঙ্গে একটু গল্প গুজবও করব। আমার বাড়ি তো কোনোদিন আসনি, তাই ভাবো আমি তোমাকে ভালোবেসে নেমন্তন্ন করছি। তুমি সন্ধে ট্রেন ধরে ঝাপানডাঙ্গা স্টেশনে নেমে রিক্সা ধরে আমার বাড়ি চলে এসো। ওখানে প্রায় সবাই আমাকে চেনে। আমার নাম নিলে ও ঠিক বুঝে যাবে। তোমাকে কোনো চিন্তা করতে হবে না, স্টেশন থেকে মিনিট 10-এর রাস্তা। অবশ্যই এসো কিন্তু। উনি কথাটা এমনভাবে বললেন, আমার না বলার রাস্তাটাই বন্ধ হয়ে গেল। আমি কোনো উপায় না পেয়ে হ্যাঁ বলে দিলাম। ঠিক আছে, সন্ধ্যেবেলায় তাহলে দেখা হচ্ছে। যথারীতি হরিবাবুর কথা মতো ঠিক সন্ধে 6টা নাগাদ আমি ঝাপানডাঙ্গা স্টেশনে নেমে পড়লাম। স্টেশন থেকে বেরিয়ে
আমি থমকে দাঁড়ালাম। এখন রিক্সা কোথা থেকে পাই? একটাও তো রিক্সা বা টোটো দেখছি না। দাদা, বলছি রিক্সা স্ট্যান্ডটা কোন দিকে যদি একটু বলেন। অচেনা লোকটি আমার দিকে চেয়ে বললেন, এখান থেকে সোজা রাস্তা ধরে হাঁটতে থাকুন। আজ মনে হয় না কোনো রিক্সা বা টোটো পাবেন। সে কি বলছেন মশাই? রিক্সা পাবো না মানে? এই এতটা পথ কি হেঁটে যেতে হবে নাকি? ঠিকই বলছি। আজ গ্রামে সার্কাস এসেছে। গ্রামের গোটা লোকজন সহ রিক্সাওয়ালা, টোটোওয়ালা, অটোওয়ালা আর দোকানদারেরাও পর্যন্ত ওই সার্কাস দেখতে গেছে। সার্কাস না ভাঙা অব্দি কোনো কিছুই পাবেন না। গ্রামে গঞ্জে এরম আগেকার দিনে দেখা যেত। কোনো সময় কোনো সার্কাস বা কোনো রকম কিছু অনুষ্ঠান হলেই গ্রামের সব লোক সব কিছু ছেড়ে দিয়ে চলে যেত অনুষ্ঠান দেখতে। তবে আজকাল আর এরম হতে খুব একটা দেখা যায় না। তবে এখনও অনেক জায়গা আছে যেখানে আজও এরকম ঘটনা ঘটে থাকে। আমি লোকটিকে বললাম, তা হরিবাবুর বাড়ি, মানে ওই হরিনারায়ণ গাঙ্গুলির বাড়ি যাব, রাস্তাটা যদি একটু বলে দিতেন। ও, হরিদার বাড়ি, বুঝেছি। তুমি বরং এই সোজা মাটির রাস্তা ধরে হাঁটা লাগাও। কিছুক্ষণ হাঁটার পরে একটা দিঘি পড়বে। আর দিঘিটা পেরিয়েই ডান দিকের মেঠো পথ ধরে কিছুটা হাঁটলেই একটা বাড়ি পড়বে। ওই বাড়িটাই ওনার বাড়ি। ধন্যবাদ মশাই, আমি চলি তবে। মাস্টারমশাই তো আমাকে এ বিষয়ে সাবধান করেননি। বয়স্ক মানুষ, নিশ্চয়ই ভুলে গেছেন হয়তো। ওনার জেদের জন্যে আজ এই বিপাকে পড়তে হলো আমায়। কি আর করা, এখন দেখি হাঁটতে হাঁটতে কতক্ষণে পৌঁছাই ওনার বাড়ি। আমি এসব নিজের মনেই বিড়বিড় করতে করতে হাঁটছিলাম। এমন সময় কিরিং কিরিং শব্দ ভেসে এলো আমার কানে। দেখলাম আমার পাশে একটা রিক্সা এসে দাঁড়ালো। বাবু, কোথায় যাবেন? চলুন, আপনাকে ছেড়ে দিয়ে আসি। আজ এমনি তো কোনো রিক্সা বা টোটো পাবেননি। এই গ্রামে সার্কাস এসেছে যে, সবাই তো ওখানেই গেছে। গোটা গ্রাম ফাঁকা। রাতের বেলায় একা একা কেনই বা হেঁটে যাবেন? চোর ডাকাতের উপদ্রব আছে এই গ্রামে। তার চেয়ে ভালো চলুন, আপনাকে আমি ছেড়ে দিয়ে আসি। আমি একটু অবাক হলাম। গোটা গ্রাম আজ সার্কাসে গেছে, তবে এই লোকটি এখানে রিক্সা নিয়ে কি করছে? এ কেন সার্কাসে যায়নি? নিশ্চয়ই এর সার্কাসের সাথে কোনো শত্রুতা আছে। এ নির্ঘাত আগে সার্কাসেই কাজ করত। মনে হয় ওখান থেকে কোনো কারণে তাড়িয়ে দিয়েছে, তাই হয়তো এখন কোনো উপায় না পেয়ে রিক্সা টেনে বেড়ায়। এটা বলে আমি জোরে জোরে হাসতে থাকলাম। ওরে বাবারে বাবারে বাবা! তা বাবু, আমাকে দেখে কি আপনার মজা লাগতেছে? আপনি এরম ফিক ফিক করে হাসতেছেন যে? হ্যাঁ, আমি বিষয়টা চেপে গিয়ে বললাম, না না, ও কিছু না, তুমি চলো, আমাকে হরিনারায়ণ বাবুর বাড়ি ছেড়ে দিয়ে আসবে, চলো। আগে বাবু, আপনি উঠে বসুন। আমি যথারীতি ওনার কথা মতো রিকশায় উঠে বসে পড়লাম। কিছুটা রাস্তা যাবার পরে লক্ষ্য করলাম রিকশাটা অন্য পথ ধরে চলতে শুরু করেছে। স্টেশনের ওই ভদ্রলোক যেমন রাস্তাটা উল্লেখ করেছিলেন, এ রাস্তা মোটেই ওরকম না। উনি বলেছিলেন একটা দিঘি টপকে মেঠো পথ ধরে যেতে, কিন্তু আমি রিকশায় প্রায় অনেকক্ষণই চেপেছি, এখনো অবধি একটাও দিঘি চোখে পড়ল না আমার। না, একবার এই রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করে দেখি তো। বলছি, দাদা শুনছেন, আপনি ঠিক রাস্তায় যাচ্ছেন তো? না মানে ওই স্টেশনের কাছে আমার একটা লোকের সাথে কথা হয়েছিল আর কি। তো তিনি বললেন যে সোজা মাটির রাস্তা ধরে গিয়ে একটা দিঘি পড়বে, তারপর ওই দিঘিটা টপকে ডান দিকের মেঠো পথ ধরে একটুখানি গেলেই নাকি ওনার বাড়ি। তাই বলছিলাম আর কি, রিক্সায় তো প্রায় অনেকক্ষণই চেপেছি, এখনও কোনো দিঘি বা মেঠো পথ আমার চোখে তো পড়ল না।
আপনি ঠিক রাস্তায় যাচ্ছেন তো নাকি? রিক্সাওয়ালা একটু বিরক্ত হয়ে বলে উঠল, ও আপনি কোনো চিন্তা করবেন নি বাবু, আপনারা বাবু মানুষ, আপনাদের সাথে কোনো রকম খারাপ কাজ কি আমরা করতে পারি? এ রাস্তা অন্য বটে, তবে তবে এ রাস্তা ধরে গেলে সময় একটু কম লাগবে আর কি। ওই দিঘি টপকে যে রাস্তা আছে না, ওই রাস্তা ধরলে বেশি সময় লাগতে পারে, তাই আপনাকে এই রাস্তা ধরে নিয়ে যাচ্ছি। আর একটুখানি এই এসেই পড়েছি, আর 5 মিনিট মতো লাগিবে বাবু, আপনি চিন্তা করবেন নি, আমি ঠিক আপনাকে আপনার গন্তব্যে পৌঁছে দেব বাবু। আচ্ছা বেশ, তবে তুমি বলছো যখন, তখন দেখি একটু। এই দেখো, সেই কখন তোমার রিক্সায় চড়েছি, তোমার নামটাই জিজ্ঞেস করা হয়নি আমার। তা তোমার নামটা বলো দেখি। আমার নাম আগে, আমার নাম বিশু খুড়ো। আমার একটা পা খোড়া, তা নিয়েই রিক্সা টেনে যাচ্ছি। খোড়া বললে তো আর পেট চলবে নি বাবু, তাই পেটের দায়ে দিন রাত এই খোঁড়া পা নিয়েই খেটে যাই। ছোটবেলায় পোলিও আক্রান্ত হই আমি, তারপর থেকে একটা পা অকেজো হয়ে পড়ে। মাটাও আমার ছোটবেলায় ছেড়ে চলে যায়, আর আমার বাপটা তো ওই রোজ মদ খেয়ে বাড়ি ফিরে আমাকে গালিগালাজ করতো। এরম করতে করতে একদিন আমি ঘর বাড়ি ছেড়ে পালিয়ে যাই, আর তারপর থেকেই এই রিক্সাকে আমার সঙ্গী বানিয়ে ফেলি। কথাটা শুনে ভারী দুঃখ পেলাম আমি। সত্যি, এই পৃথিবীতে এমন কত মানুষ আছে যারা পেট চালানোর জন্যে কত কষ্ট করে খেটে রোজগার করে বেড়ায়। এসব ভাবছিলামই, এমন সময় রিক্সাটা একটা ভাঙা পরিত্যক্ত বাড়ির সামনে এসে দাঁড়ালো। বাবু নামেন বাবু। এটা তুমি কোথায় নিয়ে এলে আমায়? এটা তো হরিবাবুর বাড়ি না। ইয়ে মানে আপনার সাথে বকতে বকতে ওই ভুল পথে চলে এসেছি আর কি। এখানে এসেই আমার রিক্সাটা চাকা পাংচার হয়ে গেল, তবে আমি আপনাকে আপনার গন্তব্যে পৌঁছে দিয়েই দম নেব, আপনি চিন্তা করবেন নি। আচ্ছা, বিপদে পড়েছি আমি। একে তো আমাকে অন্য রাস্তা ধরে নিয়ে গেল, তারপর বকতে বকতে কোথায় একটা নিয়ে এসে ফেললো। আমার কপালটাই দেখছি আজ সত্যি খারাপ। কপালে দুর্ভোগ লেখা ছিল আমার, কি আর করা। তা তোমার রিক্সা ঠিক করতে কতক্ষণ লাগবে শুনি? এই তো এই 5 মিনিট বাবু, আপনি তো তখন ওই বাড়িটার ভিতরে গিয়ে বসে অপেক্ষা করুন, আমার কাজ হয়ে গেলেই আমি ডেকে নেব। ঠিক আছে, তবে তুমি একটু তাড়াতাড়ি করো কিন্তু। এই বলে আমি ওই পরিত্যক্ত বাড়িটার ভিতরে প্রবেশ করলাম। ভিতরে ঢুকে লম্বা বারান্দার এক কোণে একটা বেঞ্চি পাতা ছিল, সেখানে গিয়ে আমি আমার কাঁধের ঝোলাটা রেখে বসে পড়লাম। একটা দমকা ঠান্ডা বাতাস ভেসে এলো, আশেপাশের ভ্যাপসা গরম পরিবেশটাকে এক নিমেষে মুছে দিল। হাওয়াটা আমাকে স্পর্শ করতে না করতেই আমার প্রাণটা জুড়িয়ে গেল। তারপর কখন জানি না আমার দুটো চোখ বুজে এলো, আর আমি ঘুমিয়ে পড়লাম। ঘুম ভাঙতেই আমি চমকে উঠে পড়লাম। তারপর নিজের হাতঘড়ির দিকে নজর যেতেই আমার মাথাটা খারাপ হয়ে যেতে শুরু করলো। ঘড়িতে প্রায় রাত 11টা বাজছে। মোবাইলটা বের করে দেখলাম হরিবাবু 11 বার ফোন করেছে আমাকে। হয়তো আমার জন্য চিন্তা করছে সে। এতক্ষণ ঘুমিয়েছি আমি, বুঝতেই পারিনি। আর ওই রিক্সাওয়ালাটাই বা কোথায় গেল? আমাকে এখানে ফেলে রেখে পালিয়ে গেল না তো? আমাকে খুঁজতেছেন বাবু? এই যে এইদিকে আমি, আসুন, রিক্সা ঠিক হয়ে গেছে, চলুন আপনাকে আপনার গন্তব্যে পৌঁছে দিই। ঘন কালো বারান্দাটার ওই প্রান্তে দাঁড়িয়ে ওই রিক্সাওয়ালাটা। আমি বেঞ্চিটা থেকে উঠব, কিন্তু দেখলাম আমি উঠতে পারলাম না। তারপর ভালো করে তাকিয়ে দেখলাম আমার হাত পা সহ সারা শরীরটা ওই বেঞ্চিটার সাথে বেঁধে দেওয়া হয়েছে। কে বা কারা যেন আমাকে এই বেঞ্চিটার সাথে বেঁধে ফেলেছে, যাতে আমি এখান থেকে যেতে না পারি। তারপর ওই রিক্সাওয়ালাটা আমার কাছে এসে দাঁড়ালো।
তার গোটা মুখটা এখন আর মানুষের মুখের মতো নেই। চোখের মণিগুলো কেউ যেন খাবলে বের করে ফেলেছে। মুখের ভিতর থেকে খোঁচা খোঁচা দাঁত এদিক ওদিক দিয়ে বেরিয়ে আছে। একটা গা ছমছমে বাঁকা হাসি ফুটে উঠেছে লোকটার মুখে। সে যেন আমারই অপেক্ষায় ছিল। আমি বুঝলাম এ কোনো জীবিত মানুষ নয়, এর প্রাণ অনেক আগেই চলে গেছে। জীবিত মানুষের রূপ নিয়ে এ আমাকে এখানে নিয়ে এসেছে। ভয়ের দাপটে সারা শরীরে জোর চলে গেছে আমার। ওই রিক্সাওয়ালাটা কাকে যেন ডেকে উঠল। কই রে, কোথায় গেলি রে? ওরে শোনেন, দেখে যা কাকে নিয়ে এসেছি। নরম নরম মাংস খাবি যদি আয় তাড়াতাড়ি। একটা কালো অন্ধকার জমাট বাঁধা ঘর থেকে বেরিয়ে এলো আরও একটা অশরীরী। তার মুখ দিয়ে লালা গড়িয়ে পড়ছে। সে আমাকে দেখে যেন খুব আনন্দ পেল। তারপর ওই রিক্সাওয়ালা আবারও বলে উঠল, গরু ছাগলের মাংস চিবিয়ে মুখটা একদম পচে গেল। উফ, আজ বেশ অনেকদিন পর কোনো মানুষ পেলাম, তাও আবার একদম নতর। সেই অনেকদিন আগে একটা বুড়োকে পেয়েছিলাম, তার মাংস খেয়ে খুব একটা ভালো লাগে। আজ ভাগ্য ভালো ছিল বলে একটা খাবার যোগ্য মানুষ জুটলো। নে নে চল শুরু করা যাক এবারে। এই বলে ওই রিক্সাওয়ালা আস্তে আস্তে আমার কাছে এগিয়ে এলো, আর তার সাথে ওই অশরীরীটাও আসতে থাকলো। আমি শরীরের সব শক্তি লাগিয়ে আমার পায়ে বাঁধা দড়িটা খুলে ফেললাম। তারপর জোরে একটা লাথি মারলাম ওই রিক্সাওয়ালাটাকে। ওই রিক্সাওয়ালা আর ওই অশরীরী দুজনেই ছিটকে পড়ল মাটিতে। আমি পড়ি কি মরি করে ওই সুযোগে আমার হাতে বাঁধা দড়ি খুলে কোনো রকমে পালাতে সক্ষম হই ওখান থেকে। তারপর যেদিকে দু চোখ গেল সেদিকে আমি প্রাণপণে ছুটতে থাকলাম। জানি না কিভাবে আমি ছুটতে ছুটতে স্টেশনে পৌঁছে গেলাম। তারপর স্টেশন মাস্টারের কাছে গিয়ে সব ঘটনা বললাম। সে সব শুনে কোনো কিছু না বলে আমাকে তার কেবিনে রাত কাটানোর ব্যবস্থা করে দিল। সে যেন এর আগেও কারোর মুখ থেকে এই ঘটনা শুনেছে। আমার সাথে ঘটে যাওয়া ঘটনাটা যেন তার কাছে নতুন নয়। তারপর পরের দিন ভোরের ট্রেন ধরে আমি বাড়ি ফিরে আসি। আচ্ছা, হরিবাবু তারপর তোর সাথে যোগাযোগ করেনি? হ্যাঁ, সে পরের দিনই আমাকে ফোন করে। তারপর আমি তাকে সব ঘটনা বলি। সব শুনে সে বলল, আমি অত্যন্ত দুঃখিত। আমার জন্য তোমার প্রাণটা যেতে যেতে বেঁচেছে। তোমাকে আমার সাবধান করে দেওয়া উচিত ছিল, কিন্তু করিনি। তার কারণ বিশু আর তার ছেলের আত্মার উপদ্রব এ গায়ে প্রায় অনেক দিনই বন্ধ হয়ে গেছিল। এক ওঝা তাকে মন্ত্র দিয়ে বশ করে নিয়েছিল, কিন্তু কাল রাত্রেই খবর পাওয়া গেল যে ওই ওঝার ক্ষতবিক্ষত দেহ নাকি গায়ের একটা নদীর পাশে পাওয়া গেছে। আমার মনে হয় তারা বাপ বেটায় তাকে মেরে ফেলে পালিয়ে গেছে। আর তাই কাল যেহেতু গোটা গ্রাম সার্কাস দেখতে গেছিল, কোনো কাউকে না পেয়ে ও তোমার উপর আক্রমণ করেছিল। মাস্টার মশাই, আপনি বিষয়টা একটু বিস্তারিতভাবে বলুন তো দেখি। বিশু আর তার ছেলে এ গ্রামে থাকতো। বিশুর বউ তার ছেলেকে জন্ম দিয়েই এই দুনিয়া ছেড়ে চলে গেছিল। তাই বিশুর শেষ আশা তার ছেলেই ছিল। একদিন রাতের বেলায় বিশু তার বাড়ি ফিরে দেখে ডাকাতেরা তার ঘরদোর তছনছ করে ফেলে তার ছেলেকে একা পেয়ে কুপিয়ে খুন করে চলে গেছে। এ যন্ত্রণা সে সহ্য করতে না পেরে সেদিন রাতেই রেল লাইনে মাথা দিয়ে মারা যায়।
তারপর থেকে এ গ্রামের প্রতিটা মানুষের প্রতি তার রাগ উৎপন্ন হয়। সেদিনের পর থেকে সে তার ছেলেকে সঙ্গী বানিয়ে এক একটা মানুষকে মারতে শুরু করলো। তবে এটা খুব বেশি দিন চলল না। আমাদের গ্রামের সব লোক মিলে এক বড় অভিজ্ঞ ওঝা ডেকে তাকে আটক করে ফেলে। কিন্তু তার সত্ত্বেও সে কিভাবে যে কালকে পালিয়ে গেল কি জানি বাবা। খুব শীঘ্রই এ গ্রামে মনে হয় আবারও লাশ পড়তে শুরু করবে। শেষ হলো আজকের গল্প। পুরো গল্পটা দেখার জন্যে অনেক অনেক ধন্যবাদ। গল্পটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও, আর অবশ্যই কমেন্ট করে জানিও যে গল্পের উপস্থাপনা তোমাদের কেমন লাগলো। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে একটা নতুন গল্পের সাথে। আপাতত আজ আমরা এখানেই বিদায় নিচ্ছি। আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে দিও, যাতে পরবর্তীকালে আমাদের একটাও গল্প মিস না হয়। রোজকার জীবন থেকে একটু সময় বের করে নিয়ে দেখতে থাকো ভৌতিক মায়াজাল। স্টে হ্যাপি, স্টে ব্লেসড, সি ইউ সুন অন দ্য নেক্সট ভিডিও। টাটা।